দেশে কমেছে গাড়ি ফ্ল্যাট বিক্রি, স্থবির বিয়ের বাজার, রাজনৈতিক অস্থিরতা নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। সরকার একটা রিস্ক ফ্যাক্টর তাদের জন্য, যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্মাণের বছর পেরোলেও চালু হয়নি বিশ্রামাগার। দূরপাল্লার চালকরা বিশ্রাম নিতে না পারায় বাড়ছে দুর্ঘটনা, অপচয় শত কোটি টাকা। কিছুতেই ঠেকানো যাচ্ছে না পদ্মার ভাঙন। ক্ষতিগ্রস্ত জাজিরার তীররক্ষা বাঁধ প্রকল্পের প্রায় 1800 মিটার এলাকা, আর্থিক ক্ষতি 35 কোটি টাকা। বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন আজ। শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও কমেছে জৌলুস। ভোট দেবেন 156 কাউন্সিলর। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইরা আছি। আমি সানি মৃধা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের অর্থনীতির নানা সূচক ঊর্ধ্বমুখী হলেও স্থবির গাড়ি, ফ্ল্যাট ও বিয়ের বাজার। 2022 থেকে 25 সালের মধ্যে গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে। রিকন্ডিশনড গাড়ির বাজার প্রায় ক্রেতাশূন্য। আবাসন খাতে বিক্রি নেমে এসেছে আগের তুলনায় প্রায় অর্ধেক। এদিকে বিয়ের সংখ্যাও কমেছে প্রায় 50%। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে অপেক্ষার মানসিকতা, ফলে থমকে গেছে অর্থপ্রবাহ। বিস্তারিত শাহাদাত অফরের প্রতিবেদনে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বদলেছে, নেতা বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, দেশের অর্থনীতি এখন কোন পথে? গাড়ি, বাড়ি কিংবা বিয়ের বাজারে কি চলছে? জীবনযাত্রা ফিরেছে কি পুরনো গতিতে? বেসরকারি তথ্য বলছে 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গাড়ি বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও তেজগাঁওয়ের রিকন্ডিশন গাড়ির শোরুমগুলো প্রায় ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন, বিক্রি কমে গেছে প্রায় 50 থেকে 60 ভাগ। এখন বর্তমানে মাসে একটাও হচ্ছে না, কোনো সময় একটা হয়, দুইটা হয়, কোনো সময় হয় না। নতুন গাড়ির বাজারেও প্রায় একই চিত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন, অনিশ্চিত বিনিয়োগ পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নতুন গাড়ি কেনার আগ্রহ কমেছে উল্লেখযোগ্য হারে। কর বাড়ানোর ক্ষেত্রে খাত সংশ্লিষ্টদের পরামর্শ নেওয়া, সরকারকে উদ্যোক্তা বান্ধব ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। যেহেতু বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়তেছে, জিনিসপত্রের দাম কমবে, ডলারের দাম কমবে, পিপল আর মুভিং ফরওয়ার্ড মোর অফ আ লাক্সারি আইটেম। বাট এখন যতই দ্রুত ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে, মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা সিনারিওটা কোন দিকে যাবে। ম্যানুফ্যাকচার হিসেবে আমরা আছি, আমাদের হাতে গোনা 3-4টা অ্যাসেম্বলি আছে, এদের সাথে কথা বলতো যে ট্যাক্সটা বাড়ানোর তো কোনো মানে হয় না। এই কামিং ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু গাড়ির দাম কিন্তু অনেক বেড়ে যাবে। সো আমি যদি বলি যে কিছু কিছু জিনিস তারা ভালোভাবে নিছে, বাট কিছু কিছু জিনিস তারা কিছু কিছু অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা বলে এবং তাদের কথাগুলো একটু ভ্যালুয়েশন করে তার করা উচিত। অন্যদিকে ফ্ল্যাটের বাজারের রিহাবের পরিসংখ্যান বলছে, 2010-11 সালে যেখানে গড়ে 15,000 ফ্ল্যাট বিক্রি হতো, 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 8 থেকে 10,000-এ। অর্থনৈতিক মন্দা, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ড্যাপের নতুন বিধিনিষেধ আবাসন খাতে ভর করেছে অস্থিরতা, বলছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রতি নির্বাচনের ন্যায় এই বছরও বাজার ভাটা যাবার শঙ্কা জানান তিনি। গত বছরের তুলনায় এই বছর ব্যবসা খুব একটা ভালো না। আমি বললাম প্রথমে যে ড্যাবের কারণে। দেখেন যে নির্বাচন বছরে কিন্তু শুধু এই বছর না, প্রত্যেক বছরই ব্যবসায়ী কিন্তু কিছুটা স্লো চলে, এবং শুধু আমাদের রিহাব না, রিয়েল এস্টেট ব্যবসা না, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তাদের ডিসিশন নেয় নির্বাচনের পরে। গাড়ি বাড়ির পাশাপাশি থমকে গেছে বিয়ের বাজারও। কাজী অফিসগুলোর হিসেব বলছে, অভ্যুত্থানের পর থেকে বিয়ের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বছর হয়েছে প্রায় 200 বিবাহের মতো, আর এই বছর এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 হয়েছে। আর সামনে যে কয়েক মাস আছে, বিশেষ করে শীত সিজনে একটু বেশি হয় কাজ। অর্থনীতিবিদরা বলছে, বাজারে এখন এক ধরনের অপেক্ষার মানসিকতা কাজ করছে। অনানুষ্ঠানিক খাতে ব্যয় কমা অর্থনীতির উপর প্রভাব ফেলছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে অনেকেই হাতে টাকা রাখছেন, কিন্তু কোথাও বিনিয়োগ করছেন না। যে বাংলাদেশের হাই ট্রানজ্যাকশন ভ্যালু যেগুলো, সেগুলোর পিছনে দুর্নীতি একটা বড় জায়গা। অতএব সরকার
একটা রিস্ক ফ্যাক্টর তাদের জন্য হিসাবে কাজ করছে, যে কারণে তাদের ডিমান্ড থাকা সত্ত্বেও এখন পারচেজ করছে না। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। গাড়ির চাকা, ফ্ল্যাটের ইট কিংবা বিবাহের মঙ্গল ঘটনা সবকিছুই যেন এখন অপেক্ষায়। সরকারি হিসেব বলছে কমে এসেছে মূল্যস্ফীতি, কিন্তু সেই তুলনায় অর্থনীতির যেই গতি সেটি এখনো চাঙ্গা হয়নি। আর যারা বিশ্লেষক আছে তারা বলছে এই অস্থিতিশীলতা কেবলমাত্র আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তবে এবার দেখার বিষয় আগামী নির্বাচনের পরে অর্থনীতির গতি কতটা বেগবান হয়। শাহাদাত আফরো, এখন, ঢাকা। দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানির হাজারো ট্রাক এই সড়কে পৌঁছে যায় সারা দেশে। অথচ ক্লান্ত ও নিদ্রাহীন অবস্থায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। 2019 সালে চালকদের নিরাপদ বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর, কিন্তু নির্মাণ শেষে বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি এটি। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো নির্মাণে শত কোটি টাকা ব্যয় হলেও সময় মতো ব্যবহার না হলে তা পরিণত হয় জনদুর্ভোগ ও অপচয়। মাসুদ আলমের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বন্দর নগরী থেকে প্রতিদিন হাজারো পণ্যবাহী যান ছুটে আসে রাজধানীর পথে। অথচ এই লাইফলাইনে এখন ভর করেছে চুরি, ছিনতাই আর ডাকাতি আতঙ্ক। দিন ও রাতের ক্লান্তি নিয়েই চালকরা গাড়ি চালান, কিন্তু বিশ্রামের জন্য নেই নিরাপদ জায়গা। তাই বাধ্য হয়ে থামেন সড়কের পাশে। ঝুঁকির মুখে পড়ে মালামাল ও যানবাহন। রাস্তার সাইডে যদি আমরা ঘুমাইতে যাই, তখন রাস্তার সাইডে রাখলে আপনার ডাকাইতে ধরে, কিংবা গাড়ির সরে ব্যাটারি নিয়ে যায়, তেল নিয়ে যায়। এখানে চাপাইছি কিছুক্ষণ পর পর, তারপরে চোখে ঘুম, কিন্তু তারপরে মাথা উঠে উঠে দেখি। আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে নিরাপত্তামূলক যত রকমের ব্যবস্থা আছে আমরা সর্বোত্তম ব্যবহার নেব। আমাদের সাথে আমরা জেলা পুলিশকে অ্যাকোমোডেট করছি। রাত্রে, বিশেষ করে রাতের বেলায় জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আমরা যৌথভাবে রাস্তায় টহল দিচ্ছি। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য বলছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গেল বছর 171টি দুর্ঘটনায় মারা গেছেন 152 জন। আর চলতি বছরের গেল 8 মাসে 695টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 260 জন। এই দুর্ঘটনার বড় অংশ ঘটেছে চালকদের বিরামহীন গাড়ি চালানোর কারণে। রাত আর ঘুমা করে আসি, একটু রেস্ট করা যায়, টেনশনে ঘুমানো যায়, তাহলে আর মহাসড়কে এই দুর্ঘটনাগুলো হয় না। ঢাকা চিটাগাং রাস্তায় ওরকম কোনো পার্কিং নেই যে আমরা দাঁড়াবো। তো সরকার যেহেতু কয়েকটা পার্কিং করছে, ওগুলো তো চালু করে দিতে আমাদের যদি একটু সুবিধা হতো, আমরা একটু বিশ্রাম করতে পারতাম, একটু ঘুমাইতে পারতাম। এদিকে 96 কোটি টাকা ব্যয়ে কুমিল্লার নিমসারে নির্মিত হয়েছে আধুনিক বিশ্রামাগার, কিন্তু বছর গড়িয়ে গেলেও সেটি এখনও পড়ে আছে অচল। 13 একর জায়গায় গড়ে তোলা হয়েছে 4 তলা বিশিষ্ট 2টি বিশাল অবকাঠামো, যেখানে একসঙ্গে থাকতে পারবেন 100 চালক। রয়েছে শতাধিক গাড়ি পার্কিং সুবিধা, নামাজের ঘর, গোসলখানা, ক্যান্টিন, চিকিৎসা কক্ষ, কিন্তু নেই কার্যক্রম। ফলে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চালকরা। প্রকল্পের কাজে নকশা পরিবর্তন, ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে শেষ হতে সময় লেগেছে 5 বছর। 2024 সালের জুনে নির্মাণ শেষ হলেও ইজারা বা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পদ্ধতিতে পরিচালনা নিয়ে সিদ্ধান্তহীনতা সড়ক ও জনপথ বিভাগের। আমাদের দেশে হচ্ছে এটা প্রথম আর কি। ফলে মনে করেন যে এটা আমাদের অফলোড করতে, অর্থাৎ আমাদের হচ্ছে মানে লিজ দিতে হয়, কিংবা এটা ইজারা অথবা লিজ, অথবা মনে করেন যে এটা অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোন সিস্টেমে আমরা চালাবো, এই ধরনের কিছু বিষয় আছে যেখানে আমাদের একটু কনফিউশন আছে। এই কনফিউশনগুলো নিয়ে আমরা কাজ করছি। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক বিশ্রামাগারটি চালু হলে মহাসড়কে ট্রাক চালকদের জন্য তৈরি হবে নিরাপদ আশ্রয়। এতে যেমন কমবে ক্লান্তিজনিত দুর্ঘটনা, তেমনি কমবে চাঁদাবাজি এবং রাতের ঝুঁকি। কিন্তু নির্মাণ শেষে 1 বছর পরেও প্রকল্পটি পড়ে আছে অচল। তাই এখন প্রশ্ন একটাই, কবে চালু হবে এই বিশ্রামাগার? মাসুদ আলম, এখন, কুমিল্লা। সুনামগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল থামছে না। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 59 জনের, আহত শতাধিক। দুর্ঘটনার বাড়ার কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক আর পথচারীদের অসচেতনতাকে দুষছেন স্থানীয়রা। লিপসন আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন।
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি। গত 6 আগস্ট বন্ধুদের সাথে জন্মদিন পালন করতে সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হন। ক্যাম্পাসেই জন্মদিন উদযাপন করেন সহপাঠীরা। কিন্তু জন্মদিনের আনন্দ শেষে আর বাড়ি ফেরা হয়নি তার। বাড়ি আসার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আফসানার। তার কথা বারবার মনে হয়, সে আমাদের অত্যন্ত প্রিয় ছিল। তার মা এখন পর্যন্ত অসুস্থ, সুস্থভাবে কথাবার্তা বলতে পারে না। তার বাবাও মানসিকভাবে বিপর্যস্ত এবং তার ফ্যামিলিটা পুরো বিপর্যস্ত এখন। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আঁকাবাঁকা সড়ক, অপ্রশিক্ষিত অপ্রাপ্তবয়স্ক চালক, বেপরোয়া গতি, বিপজ্জনক স্পিড ব্রেকার আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল আর সিএনজি চালিত অটোরিকশার। জেলায় গত 9 মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ 59 জন। প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা হচ্ছে, আর এই দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে অটোরিকশা আর ফিটনেসবিহীন গাড়ি। বেপরোয়া ড্রাইভিং এবং ফিটনেসবিহীন গাড়ির ড্রাইভারদের এই অসচেতনতার কারণে এই রুটে প্রচুর মানুষ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা বলছেন, আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও রাস্তা ছোট হয় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ করার পাশাপাশি সড়কটি 4 লেনে রূপান্তরিত করার দাবি তাদের। মানুষ যেভাবে বাড়ছে, গাড়িগুলো সেই কিভাবে বাড়ছে, কিন্তু রাস্তা বড় হচ্ছে না। এই রাস্তা বড় না হওয়ার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটতেছে। আমাদের দাবি হচ্ছে যে সুনামগঞ্জ সিলেট সড়কটি 4 লেনে উন্নত করা হোক। প্রশাসনের লোকজন এই কিছুদিন অভিযান পরিচালনা করে আবার পুনরায় তারা থেমে যান, যার ফলে অদক্ষ ড্রাইভাররা, অদক্ষ গাড়ি চালকেরা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে তারা পার পাচ্ছে। পুলিশ জানায়, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি আর চালকদের লাইসেন্সের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। রাস্তাটা আমার মনে হয় আরও প্রসারিত করার প্রয়োজন আছে। এর পাশাপাশি আমরা যে সমস্ত গাড়ি চলাচল করে তাদের ফিটনেস বা ড্রাইভারদের লাইসেন্সের বিষয়টাও আমরা সম্মিলিতভাবে দেখা উচিত। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি, অন্যান্য সংস্থাও এই বিষয়ে দেখবেন। আর সবার কঠোর নজরদারি থাকলে ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনার পরিমাণ কমিয়ে নিয়ে আসা সম্ভব। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সড়ক দুর্ঘটনা কমাতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এখন সুনামগঞ্জ। নদী ভাঙনে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের চলমান প্রকল্পের 1800 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 11টি প্যাকেজের প্রায় 5,24,000 বালু ভর্তি জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক বিলীন হয়েছে নদীতে। এতে প্রকল্পের ক্ষতি প্রায় 35 কোটি টাকা। ভাঙন আতঙ্কে প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ঠিকাদাররা। সজীব খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। প্রায় 9 কিলোমিটার দৈর্ঘ্যের জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের পৈলান মোল্লাকান্দির ক্ষতিগ্রস্ত এলাকা। ভাঙনের তোরে ভেসে গেছে বালু ভর্তি জিও ব্যাগ। রক্ষা পায়নি ডাম্পিংয়ের অপেক্ষায় থাকা কংক্রিটের সিসি ব্লকও। একই অবস্থা নদীর ভাটিতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে। সীমানা পেরিয়ে নদী ঢুকেছে লোকালয়ে। এতে বিলীন হয়েছে 24টি বসতঘর। ঠিকানা হারিয়েছেন অন্তত 450 পরিবার। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা খলিল তালুকদার। ঘামে ভেজা অর্থে 5টি টিনের ঘর তৈরি করলেও চোখের পলকেই তা বিলীন হয়েছে নদীগর্ভে। সব হারিয়ে স্ত্রী আর সন্তান নিয়ে এখন ঠিকানাহীন খলিল তালুকদার। মাথা গোজার ঠাঁই না থাকায় ঘুরছেন পথে পথে। আধা ঘন্টার মধ্যে বাবা নিয়ে গেছে, আধা ঘন্টা আগে নাই মাইকেন করা হয়েছিল। মাইকেনে মনে করেন মানুষজন নাই, আমার কিছুই দরকার নেই। কোয়ার মতো আমার কলজা খুলায় না বাবা। আমি ধরি না এম কোনো জিনিস আসল না। 70 বছর ধরে মনে করেন এই বাড়িটা করছি, কিন্তু মুখ ফাইটা যায়, কিন্তু কইতারি না। নাহলে আমার আল্লাহ এই 5টা 7টা ঘর থাকতে আসবো, আমি মানুষের ঘরে বাড়া কেন থাকবো। খলিলের মতো এমন আর্তনাদ পদ্মা সেতুর ভাটিতে 0 পয়েন্ট থেকে কাথারিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকার হাজারো মানুষের। তাদের অভিযোগ, নির্দিষ্ট সময় তীররক্ষা কাজ করা গেলে এমন ক্ষতির মুখে পড়তে হতো না তাদের।
এখন যে অবস্থায় ভাঙতেছে, কোনো কাটালও লাগে না, কোনো কিছু লাগে না, ধাপ ধাপ পড়ে যাইতেছে। আমার ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, সম্পত্তি নেই, আমরা কেমনে মানুষের বাচ্চা খাইব? কোন পাথর তো আপনারা হালাইলেন, বস্তা তো আপনারা অনেক হালাইলেন, হালাইয়া তো আপনারা রাখতে পারলেন না। আর কাজের মতো কাজ তো আর আপনারা করেন নাই, করতেন যে তাহলে আমরা তো সর্বহারা হইতাম। যদি পাথর বস্তা আগে তো হালাই না থাকতো তাহলে কবরস্থান ভাঙতো না, আর এখানটা 100 বাড়িও গাঙ্গে নিত না। যথাসময় যদি এই প্রকল্পগুলা আমাদের জিও ব্যাগ ডাম্পিং ওদের কার্যক্রমগুলো যদি চালু করতো বা যথাসময় শুরু থাকতো, তাহলে আমাদের এই নদী ভাঙনে পড়তে হইতো না। পর্যাপ্ত পরিমাণ সময়ে ডাম্পিংয়ের কাজ না হওয়ার কারণে আমাদের এই ব্লকগুলো চলে গেছে। এই যে এতগুলা ব্লক যে নষ্ট হয়ে গেল বা পানিতে চলে গেল, এর দায়ভার কে নেবে? যেই বাঁধ আমাদেরকে রক্ষা করার কথা ছিল, আমাদের জন্য এত হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে আমাদেরকে রক্ষার জন্য, সেই বাঁধে আজকে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন বাঁধ মেরামতের মালামাল। নতুন নকশা তৈরির পরই শুরু হবে তীররক্ষা কাজ, বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী। আর পানি উন্নয়ন বোর্ড দায় চাপালেন প্রকৃতির ওপর। পুরো প্রজেক্টে বর্তমানে হুমকির মুখে আছে, তো আমাদের চলমান কাজ আপাতত স্থগিত আছে। আমাদের ব্লক, জিও ব্যাগ এগুলো সব নদীগর্ভে চলে গেছে। পরবর্তীতে নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আমরা নিরাপদ দূরত্বে আমাদের মালামাল সরাই ফেলতেছি। আর পানি উন্নয়ন বোর্ড থেকে পরবর্তীতে নতুন ডিজাইন এবং কার্যক্রম শুরু হইলে সেটা আমরা তখন কার্যক্রম চালাই যাব আর কি। কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ম্যাটেরিয়াল ক্ষতিগ্রস্ত হয় না। তখন যেইটুক জিও ব্যাগ ফেলা হয়েছে যেগুলি, সেটা কিন্তু সে অবস্থানে আছে। এই জিনিসগুলি কিন্তু এমন হালকা জিনিস না যে নদীর স্রোতের ভাসিয়ে নিয়ে যাবে। সমস্যা যেটা হয়েছে, নদীটা একটু শিফট করে গেছে। কোনো জায়গায় হয়তো 10 মিটার 15 মিটার, সর্বোচ্চ 110 মিটার একটা প্যাকেজে, 4 নম্বর প্যাকেজে। আমাদের দৃষ্টিতে এটা নদীর মরফোলজিক্যাল পরিবর্তন, নদী তার গতিপথ পরিবর্তন করতেছে, এই কারণেই ভাঙনটা হয়েছে। সুতরাং এখানে আসলে দায়িত্ব কাউকে দেওয়া যাবে না। 2023 সালে 31টি প্যাকেজে জাজিরার পদ্মার ডান্তির রক্ষা প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 860 কোটি টাকা ব্যয়ে 3 বছর মেয়াদী প্রকল্পটি শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। নির্মাণাধীন জাজিরার ডান্তির রক্ষাবাঁধের বিশাল অংশ নদী ভাঙনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কিত জাজিরার মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের দাবি, এই বাঁধটি প্রকল্পের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। বিসিবি নির্বাচনের খবর। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন আজ। শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও শেষ পর্যন্ত জৌলুস কমেছে বিসিবি নির্বাচনের। অবশ্য সব প্রশ্নকে উপেক্ষা করে আজ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পরিষদ গঠিত হতে যাচ্ছে, যেখানে চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোট দেবেন 156 জন কাউন্সিলর। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। পাল্টাপাল্টি অভিযোগ, রোমাঞ্চের পারদে প্রতিনিয়ত উত্থান পতন এবং অনিশ্চয়তা পেছনে ফেলে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন 2025, যেখানে সবশেষ সংযোজন অভিযুক্ত 15 ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়া। জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না। ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও কোনো এটা বহাল থাকবে। আগামীকালকে বিসিবি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল, তারা ভোট দিতে পারবে। তবে মনোনয়ন প্রত্যাহারকারীরা সময় বাড়ানোর আবেদন করলেও তাদের জন্য নেই কোনো সুখবর। অবশ্য প্রার্থিতা ফিরে পেয়েছেন ইফতেখার মিঠু। এই বিষয়ে আমাদের বিষয়ে জানা অবগত না। আমাদের একজন প্রার্থী বাতিল হয়ে গিয়েছিল, তাকে আজকে আমরা ইনক্লুড করেছি। উনি হচ্ছেন ক্লাব ক্যাটাগরিতে, আমাদের ক্যাটাগরি 2-তে ভাইকিংস ক্রিকেট একাডেমির জনাব ইফতেখার রহমান। টোটাল ভোট হচ্ছে 156টা, তার মধ্যে 58টা ভোট হবে ই ব্যালটে, আর বাকি হচ্ছে কয়টা থাকে 98টা। এই 98টা হবে ফিজিক্যালি। নির্বাচন কতটা উৎসবমুখর হবে সেই প্রশ্নটা একপাশে সরিয়ে রাখলে সরল অঙ্কে বিসিবি নির্বাচন এখন সাদামাটা আনুষ্ঠানিকতার অপেক্ষায়। ক্যাটাগরি 1 অর্থাৎ বিভাগীয় পর্যায়ের 10 পদের বিপরীতে আব্দুর রাজ্জাক, আসিফ আকবর সহ 6 জন নির্বাচিত হতে যাচ্ছেন ভোটের লড়াই ছাড়াই। ঢাকা বিভাগে এগিয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। শেষ মুহূর্তে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও কাগজে কলমে থাকবেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। রংপুরে হবে নির্বাচন। রাজশাহী থেকে শামস মতিন, মোখলেসুর রহমানদের নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
ক্যাটাগরি 2-এ ক্লাব পর্যায়ের 12টি পদের নির্বাচনেই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবার কথা ছিল। তবে তামিম ইকবাল সহ হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে রোমাঞ্চ কমেছে নির্বাচনের। এই বিভাগে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ সানিয়ান তানিম, ইশতিয়াক সাদিকরা পরিচালক হবেন সেটা অনেকটাই নিশ্চিত। ক্যাটাগরি 3 বা জেলা পর্যায়ে শুরুতে প্রার্থী ছিলেন 3 জন। তবে সিরাজউদ্দিন আলমগীর নির্বাচন থেকে নাম প্রত্যাহার করায় চূড়ান্ত লড়াইয়ে এক পদের বিপরীতে লড়াই করবেন দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলট। অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে বিসিবি নির্বাচন। নানাবিধ প্রশ্ন উঠলেও সেটাকে একপাশে সরিয়ে রেখে প্রতিজ্ঞা, প্রত্যাশা আর অঙ্গীকারের ব্যানারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন অনেক পরিচালক প্রার্থীরা, যেখান থেকে চূড়ান্ত ভোটের লড়াইয়ে কেউ বাদ পড়বেন, আবার কেউ জায়গা করে নেবেন ভবিষ্যৎ বিসিবি কর্তাদের চূড়ান্ত তালিকায়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। নওগাঁয় বেড়েছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম বেড়েছে অন্তত 20 টাকা। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, কোন সবজি কত দামে আজ বিক্রি হচ্ছে আর দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? রাত্রি সরবরাহ কমে আসার কারণে সব ধরনের সবজির বাজার বেশ চড়া। তবে শীতকালীন আগাম যেসব সবজি রয়েছে সেসব সবজির দাম একটু বেশি চড়া বলা যাবে। শীতকালে আগাম যে সবজি রয়েছে সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 150 টাকা পর্যন্ত। এছাড়া ফুলকপিও বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। আর অন্যান্য যেসব সবজি রয়েছে গ্রীষ্মকালীন সেগুলো বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 80 থেকে 90 টাকা কেজি, করলা 70 থেকে 75 টাকা কেজি, বরবটি 40 টাকা কেজি, পটলও একই দামে বিক্রি হচ্ছে এবং কাঁকরোলও বলা যায় যে প্রায় 40-45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি শাক, যেমন সবুজ শাক, লাল শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা পর্যন্ত। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা পিস এবং পেঁপের দাম কিছুটা কম বলা যায় যে 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচের বাজার আরো বেশি আগুন বলা যায় যে প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকা কেজি পর্যন্ত। যেহেতু সরবরাহ কমে এসেছে যার কারণে দাম বেশ বাজার চড়া। আর এই সরবরাহ কমে আসার মূল কারণ যেটা কৃষকরা বলছেন, যেহেতু চলতি মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে না থাকার কারণে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এতে করে তাদের শাকসবজি উৎপাদন করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাৎ শাকসবজিতে এই প্রতিনিয়ত যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে শাকসবজিতে পচানি রোগ হচ্ছে, গাছের গোড়াও পচে যাচ্ছে, অনেক গাছ মারা যাচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে তাদের বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে। এই কীটনাশক স্প্রে করতে গিয়ে তাদের অনেকটা খরচটাও বেশি হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত মারাও গেছে, যার কারণে সবজির উৎপাদন অনেকটাই কমে এসেছে, যেহেতু ক্ষেত নষ্ট হয়ে গেছে। কৃষকরা বলছেন যেহেতু ক্ষেত যদিও নষ্ট হয়ে গেছে এবং সবজির উৎপাদন কিছুটা কম হচ্ছে এবং তারা বাজারে ভালো দাম পাচ্ছেন বলা যায় যে এটি হচ্ছে নওগাঁ পৌর পাইকারি বাজার। এই বাজারটি ভোর থেকে শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা এই বাজারে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসেন এবং কম পরিমাণ সবজি সরবরাহ হয়েছে। কৃষকরা বলছেন যে তারা ভালো দাম পেয়ে মোটামুটি লাভবান হচ্ছেন। তবে সবজির উৎপাদন কম হওয়ার কারণে এবং কীটনাশক যেহেতু বাড়তি স্প্রে করতে হচ্ছে, যার কারণে লাভের একটি অংশ এই কীটনাশক স্প্রে করতে তাদের খরচ চলে যাচ্ছে, যা এতে করে তারা অনেকটাই মনক্ষুণ্ণ বলে জানিয়েছেন। যেহেতু এখন আগাম জাতের কিছুটা শীতকালীন সবজি বাজারে এসেছে, তবে সামনে যে শীত মৌসুম হয়েছে সে সময় আসলে ভরপুর বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো যখন বাজারে আসবে তখন দাম অনেকটাই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এখানকার কৃষক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যেহেতু পাশেই রয়েছে খুচরা বাজার, আর এই পাইকারি বাজারে যদি দাম কমে বা বাড়ে তাহলে খুচরা বাজারে এর একটি প্রভাব পড়ে বলে আমরা দেখেছি। এই পাইকারি বাজার থেকে পাশে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা সেই খুচরা সবজি কিনে নিয়ে গিয়ে প্রতি কেজিতে আবার দেখা যায় যে 15 থেকে 20 টাকা পর্যন্ত তারা লাভে বিক্রি করেন বলে আমরা দেখেছি। আর এই বাড়তি দাম হওয়ার কারণে যারা ভোক্তা রয়েছেন তারা অনেকটাই অস্বস্তির মধ্যে রয়েছেন। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাছিলেন বাজার পরিস্থিতির খবর। কক্সবাজারের ঝিলং ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রোববার রাত 8টার দিকে ইউনিয়নের লিঙ্ক রোডের বিসিক শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানান দুটি মোটরসাইকেলে 4 জন এসে ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা লিয়াকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
তবে অবস্থার অবনতি হলে রাত 10টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বলছে ঘটনার পর বিসিক এলাকায় পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। কুষ্টিয়ার মিরপুরের এই রেল স্টেশনটির বয়স 100 বছরের বেশি। জেলার অন্যতম সুন্দর রেল স্টেশন এটি। তবে বর্তমানে সেই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের জরাজীর্ণতা আর কর্তৃপক্ষের অবহেলায়। অবকাঠামোগত উন্নয়নের অভাবে ভগ্ন দশায় প্রায় বন্ধ হবার উপক্রম। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও আশপাশের প্রায় 15 লাখ মানুষের গন্তব্যে যাতায়াতের ঠিকানা মিরপুর রেলওয়ে স্টেশন। তবে নানা জটিলতা আর কর্তৃপক্ষের অবহেলায় স্টেশনটি প্রায় বন্ধের উপক্রম। গেল 6 মাস ধরে নেই স্টেশন মাস্টার, মাত্র 2 জন কর্মচারী দিয়ে কোনো মতে চলছে রেল স্টেশনের কার্যক্রম। অথচ প্রতিদিনই হাজারো মানুষ যাতায়াত করছে এই রেল স্টেশন দিয়ে। ট্রেন কখন আসবে কখন যাবে এই তথ্য বলতে পারে না কেউ। ঠিকমতো মেলে না ট্রেনের টিকিটও। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। জনবল সংকটের কারণে চাহিদা অনুযায়ী সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মচারীরা। ব্রিটিশরা যেভাবে এই স্টেশনকে তৈরি করে গিয়েছিল তেমনই কিন্তু স্টেশনটা আসে। তারপরে যে যারা দায়িত্ব আছে যেভাবে সংস্কার দরকার ছিল তা কিন্তু মিরপুরের জনগণ, দৌলতপুরের জনগণ এটা কিন্তু দেখে নাই। আমাদের রেল স্টেশনের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা অত্যন্ত ছোট, যেখানে আন্তনগর ট্রেনের বগিগুলো অ্যাকোমোডেট হয় না। মাত্র প্রবর্তক ট্রেনের 25টা সিট, যেখানে লোক হয় মিনিমাম 150। আমাদের এখানে একজন অবশ্যই স্টেশন মাস্টার দেওয়ার দরকার, যার মাধ্যমে আমরা জানতে পারবো কখন ট্রেন আসছে বা টিকিটটা আমরা কাটতে পারবো। এখানে যে মাস্টার না থাকার কারণে কিছু কিছু অভিযোগ আসে, সেটা হচ্ছে সিগন্যাল না থাকার কারণে যাত্রীরা পার হওয়ার সময় কষ্ট হয়, সেটা আমাদেরকে অভিযোগ দেয়। কিন্তু আমি জানতে পারছি কিছুদিনের মধ্যে হয়তো মাস্টার দিতে পারে। ট্রেনের সময়সূচি না জানা ও ট্রেন আসার ঘণ্টা না শোনায় স্টেশন এলাকায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়াও স্টেশনটিতে দীর্ঘদিনের জরাজীর্ণতা সহ নেই দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মী। যাত্রীদের জন্য নেই পাবলিক টয়লেটের ব্যবস্থাও। অপেক্ষমান প্ল্যাটফর্মও জরাজীর্ণ। নেই যাত্রীদের বসার পর্যাপ্ত আসন। এছাড়া পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যা হলেই স্টেশন চত্বরে বসে মাদকসেবীদের আড্ডা। লাইটের ব্যবস্থা করে লাগবে, আন্ধার হয়ে থাকে, আমরা দূরে থেকে আসি। রাতে নামতে গেলে আমার কিন্তু অনেক সমস্যা হয়, কেমন ভয় ভয় লাগে। অন্ধকার, আপনার বৃষ্টি আসলে পরে এই জায়গার সামনে কাদা হয়ে যায়। এই মিরপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার এবং এই প্ল্যাটফর্মের আধুনিকায়ন করা সম্ভব না হয়, এখানে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়ে উঠতে পারে। রেলওয়ে স্টেশনটির সেবার সম্পর্কে কথা বলতে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি দায়সরা জবাব দেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রত্যেক দিন যদি একটা বিষয় নিয়েই ফোন দেন তাহলে আরো দুনিয়ার তো কাজ থাকবে মানুষের। অর্ডার করা হয়েছে, মাস্টার আসলেই খুলে দেবো। ওইখানে অর্ডার করা হয়েছে 1 দিন 2 দিন তো লাগবে ওর গুছায় আসতে। 100 বছরের ইতিহাস আর স্থাপত্যের সাক্ষী স্টেশনটি অবহেলা আর অযত্নে সৌন্দর্য হারাতে বসেছে। অবকাঠামোগত উন্নয়ন, জনবল নিয়োগ ও কার্যকর মনিটরিং না হলে হয়তো অচল হয়ে পড়বে শতবর্ষী এই স্টেশন। এখন কুষ্টিয়া। টানা বৃষ্টির কারণে পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবলে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ কয়েকটি জেলা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। এর মধ্যে দার্জিলিংয়ের মিরিকে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। পুজোর ছুটি ও পর্যটন মৌসুমের কারণে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় 5 জেলায় আটকে পড়েছেন অসংখ্য পর্যটক। উদ্ধার কাজে নেমেছে ভারতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা সদস্য এবং স্থানীয় পুলিশ। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, রাস্তাঘাট, বসতবাড়ি ও হোমসেট। স্থানীয়রা বলছেন 1998 সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে দার্জিলিং। আজই ঘটনাস্থল পরিদর্শন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই পরিস্থিতি প্রতিবেশী দেশ নেপালেও। বন্যা ও ভূমিধসে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 52 জনে।
গাজায় যুদ্ধ বন্ধে আজ মিশরে আলোচনায় বসবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্টের 20 দফা পরিকল্পনার নানা বিষয় নিয়ে পরোক্ষ আলোচনা হবে এই বৈঠকে। এমন প্রেক্ষাপটে গাজায় শান্তি ফেরাতে উভয় পক্ষকেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা বলছে, বৈঠকে ইসরায়েলি দলের প্রতিনিধিত্ব করবেন দেশটির কৌশলগত মন্ত্রী জন টার্মার। আর হামাস প্রতিনিধি হিসেবে বৈঠকে থাকবেন সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল হায়া। এই বৈঠকে মিশরে অনুষ্ঠিত হবে ইন্ট্রা প্যালেস্টিনিয়ান ডায়ালগ শীর্ষক একটি কনফারেন্স। এই আয়োজনে ট্রাম্পের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। এদিকে মিশরে অনুষ্ঠিত এই বৈঠকের আগে রোববার গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নতুন করে প্রাণ গেছে অন্তত 24 ফিলিস্তিনির। ট্রাম্পের আহ্বানে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়নে নতুন সম্ভাবনা দেখা দিলেও এটি সত্যি উপত্যকাটির মানুষের প্রায় 2 বছরের যুদ্ধাবস্থার অবসান ঘটাতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়াও প্রস্তাবনায় জিম্মি মুক্তি, ট্রাম্পের নেতৃত্বাধীন অন্তর্বর্তী শাসন ব্যবস্থার কথা থাকলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি অনুপস্থিত। স্পষ্ট নয় হামাসের অস্ত্র পরিত্যাগের বিষয়টিও। এসব কারণে আগের দুইবারের মতো এবারের যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য কি না তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অর্ণব প্রসাদের প্রতিবেদন বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের দ্বিতীয় বর্ষপূর্তির আর যখন একদিন বাকি, তখন যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষ প্রহর গুনছে নতুন যুদ্ধবিরতি কার্যকরের। এরই মধ্যে এটি বাস্তবায়নে 20 দফা প্রস্তাবনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে আংশিক সম্মতি জানিয়েছে হামাস, রাজি হয়েছে ইসরায়েলও। এতে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজায় শান্তি ফিরিয়ে আনার ইস্যু, অপেক্ষা যুদ্ধবন্ধের সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের। তবে আশার আলোর বিপরীতে আছে অনেক শঙ্কা, যা ভেস্তে দিতে পারে গাজা যুদ্ধবিরতির সম্ভাবনাও। ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাবনা দিলেও সেগুলো কার্যকরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এছাড়া ট্রাম্পের প্রস্তাবনা অনুযায়ী হামাস অস্ত্র প্রত্যাহার করবে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি। যদি গোষ্ঠীটি এতে রাজি না হয়, তাহলে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। ট্রাম্পের 20 দফা প্রস্তাবনা অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তি স্বাক্ষরের 72 ঘন্টার মধ্যে সকল জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। এই সময়ের মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব হলেও ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃত জিম্মিদের মরদেহ উদ্ধার করতে আরও বেশি সময় লাগতে পারে। এছাড়া হামাস আংশিক যুদ্ধবিরতি মেনে নেয় ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সেদিনও উপত্যকাটিতে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় নেতানিয়াহু সমর্থন জানালেও তার মন্ত্রিসভার 2 সদস্য, নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এর বিরোধিতা করেছেন। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবনায় গাজায় একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা গঠনের কথা থাকলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই। Mr. Netanyahu has made it his sort of lifelong commitment as a politician to make sure there is no Palestinian state. Israeli electorate and the Israeli leadership, including Israeli opposition figures, begin to openly discuss and embrace a political process and a political settlement that is in line with the ambitions and objectives of Palestinians and the international community. 2023 সাল থেকে গাজায় আগ্রাসন শুরুর পর 2 বার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। তবে নানা অজুহাতে বেশি দিন কার্যকর হয়নি এগুলো। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আরব সাগরের বুকে যুক্তরাষ্ট্রকে নতুন বন্দর তৈরির প্রস্তাব দিয়ে মূলত সম্পর্ক উন্নয়ন এবং খনিজ সম্পদ রপ্তানির সুযোগ তৈরি করবে পাকিস্তান। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। পাকিস্তানের এমন প্রস্তাবে উদ্বিগ্ন প্রতিবেশী ভারত। এদিকে আরব সাগরে মার্কিন আধিপত্য বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2 দশকের উষ্ণ সম্পর্কের পর সম্প্রতি বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে সরাসরি বিতর্কে জড়ায় যুক্তরাষ্ট্র। গেল মে মাসে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে কৃতিত্ব দাবি করেন ট্রাম্প।
নয়াদিল্লি তা অস্বীকার করলেও পাকিস্তান ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের ব্যাপক প্রশংসা করে। এমনকি এজন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার কথাও বলেছে পাকিস্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, আরব সাগরের বুকে যুক্তরাষ্ট্রকে এবার বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গেল মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। সেখানেই বন্দর নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়। প্রস্তাব অনুযায়ী বেলুচিস্তান প্রদেশের সমুদ্র তীরবর্তী শহর পাজনিতে বন্দর তৈরি এবং তা পরিচালনা করতে পারবে যুক্তরাষ্ট্র, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি। প্রস্তাবিত পাজনি বন্দরটি ইরান থেকে 160 কিলোমিটার দূরে এবং গোয়াদর চীনা বন্দর থেকে 112 কিলোমিটার দূরে। এছাড়া সেখান থেকে মাত্র 300 কিলোমিটার দূরেই রয়েছে ভারতের পরিচালনার দায়িত্বে থাকা চাবাহার বন্দর, যা নিয়ে অনেকটা উদ্বিগ্ন ভারত। বিশেষজ্ঞদের মতে ভারতের নাকের ডগায় বন্দর করার প্রস্তাব নিরাপত্তা সংকটে পড়বে গোটা অঞ্চল। US has presence in different parts of the Gulf and US fleet and US ships are actually transiting through Strait of Hormuz almost at all times. So US is definitely trying to keep an eye. All these ports do give US a closer access to Iran. আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অন্যতম একটি দিক। এর মধ্য দিয়ে পাকিস্তানের খনিজ সম্পদ খাতে মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানাতে চায় পাকিস্তান। হোয়াইট হাউসের বৈঠকে একটি বক্সে ট্রাম্পকে দুর্লভ খনিজের কিছু নমুনা দেখান পাকিস্তান সেনাপ্রধান, যেগুলো বৈদ্যুতিক গাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ উপাদান। এই খনিজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ চীনের উপর নির্ভরশীল। প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে, প্রস্তাবিত বন্দরটি পুরোপুরি বাণিজ্যিক স্বার্থেই ব্যবহার করা হবে। সেখানে নৌঘাঁটি বা সামরিক উদ্দেশ্যে এটি পরিচালনা করতে পারবে না যুক্তরাষ্ট্র। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের পাজনিতে প্রস্তাবিত বন্দরটি যুক্ত হবে রেলপথের মাধ্যমে। এই বন্দরের নির্মাণ ব্যয় $120 কোটি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ অর্থায়নে হবে। এই পরিকল্পনাকে দুঃসাহসিক উল্লেখ করে ফিনান্সিয়াল টাইমস বলছে, মূলত স্পর্শকাতর ওই অঞ্চলে ওয়াশিংটনের শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে, যা চীন, ভারত ও ইরানের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। যদিও পাকিস্তানের দাবি প্রস্তাবটি সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। এখানে আঞ্চলিক সংকট তৈরির শঙ্কাও উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। वो सिर्फ इसलिए कि जो मिनरल्स एक्सट्रैक्ट कर रहे हैं उसकी वहाँ से एक्सपोर्ट हो सके। कोई बेस वेस नहीं, ऐसी कोई बात नहीं है कि अमरीकनों को कोई बेस दे देना या ऐसी बात करनी। ये प्रपोजल एक कंपनी से आई है। अच्छा, अब इसमें हमारी तरफ से भी कोई रिएक्शन नहीं है। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানের প্রস্তাবে পাজনি শহরে মার্কিন বন্দর নির্মাণ হলে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়বে। চাপ থাকবে এই অঞ্চলের দুই পরাশক্তি চীন ও ভারতের উপর। তানভীর জনি, এখন বিশ্ব। ডাক্তারের বদলে ভাঙা হাড়ে চিকিৎসায় শতাব্দী প্রাচীন পদ্ধতি ব্যবহার করে সাড়া ফেলে দিয়েছেন কাশ্মীরের এক বাসিন্দা। তার দাবি, যুগ যুগ ধরে ঝাড়ফুঁক ও খালি হাতে চিকিৎসা দিয়ে আসছেন তিনি। এমনকি এক্স রে ছাড়াই হাত দিয়ে স্পর্শ করেই বুঝতে পারেন হাড়ের কোন অংশ ভেঙেছে। ডাক্তাররা স্বাস্থ্য ঝুঁকির কথা বললেও তার কাছে ভিড় করছেন শত শত মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে বসবাস 60 বছর বয়সী নূর মোহাম্মদের, যিনি কাশ্মীরে হাড় চিকিৎসার জন্য সুপরিচিত। আধুনিক যন্ত্রপাতি বা চিকিৎসা ব্যবস্থা ছাড়াই খালি হাতে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই চিকিৎসা পদ্ধতিতে জড়িয়েছে তার পরিবারের সদস্যরাও। 3 যুগেরও বেশি সময় ধরে কাশ্মীরের শ্রীনগরে এই চিকিৎসা সেবা দিয়ে আসছে নূর মোহাম্মদের পরিবার। রোগীদের কাছ থেকে নেওয়া হয় নামমাত্র ফি। রোগীরা তাদের সামর্থ্য অনুযায়ী ফি দিয়ে থাকেন। শতাব্দী প্রাচীন হাড় জোড়া লাগানোর জন্য ঝাড়ফুঁক ও খালি হাতে হাড় ভাঙা, মোচকানো বা ফ্র্যাকচারের চিকিৎসা দিচ্ছেন। তার দাবি, এক্স রে ছাড়াই হাতের স্পর্শেই তিনি বুঝতে পারেন কোথায় ভেঙেছে হাড়। ভাঙা স্থানে মাসাজ করে কাপড় বা টেপ দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেন তিনি। এরপর দোয়া পরে ফু দেন। এতেই মুক্তি মিলে রোগীদের। 75 বছর বয়সী গোলাম মোহাম্মদ মীর এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। হাসপাতালে চিকিৎসা করেও সুফল পাচ্ছিলেন না তিনি। এরপরই আসেন নূর মোহাম্মদের কাছে। এখন তিনি হাঁটাচলা করতে পারছেন। शुक्र अल्लाह ताला को बहुत लग भग 4 रेत पत् थोद वार तुलनस बह गोड़ वाकरस पे।
তবে চিকিৎসকরা বলছেন এই ধরনের চিকিৎসা সেবায় ঝুঁকি আছে, অনেক সময় ব্যাপক জটিলতা দেখা দিতে পারে রোগীদের। Going to a person who doesn't have even the basic knowledge of bones or basic knowledge of the methodology of treating patients with bony injury leads to disasters. So such things should be avoided. তবে ঝুঁকি থাকলেও নূর মোহাম্মদের কাছে চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় জমান শতাধিক রোগী। কোমর বা মেরুদণ্ডে বড় ধরনের ফ্র্যাকচার দেখা দিলে তারাও ডাক্তার ও হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন রোগীদের। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে কমেছে গাড়ি, ফ্ল্যাট বিক্রি, স্থবির বিয়ের বাজার। রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। সরকার একটা রিস্ক ফ্যাক্টর তাদের জন্য হিসেবে একটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্মাণের বছর পেরোলেও চালু হয়নি বিশ্রামাগার। দূরপাল্লার চালকরা বিশ্রাম নিতে না পারায় বাড়ছে দুর্ঘটনা, অপচয় শত কোটি টাকা। কিছুতেই ঠেকানো যাচ্ছে না পদ্মার ভাঙন। ক্ষতিগ্রস্ত জাজিরার তীর রক্ষা বাঁধ প্রকল্পের প্রায় 1800 মিটার এলাকা, আর্থিক ক্ষতি 35 কোটি টাকা। বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন আজ। শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও কমেছে জৌলুস। ভোট দেবেন 156 কাউন্সিলর। এবং দেশের বাইরে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা। সাইফের ব্যাটিং নৈপুণ্যে সিরিজের শেষ টি-20তে 6 উইকেটের জয়। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।